একটা লেটেস্ট সার্ভে ইন্ডিয়ান শেয়ার মার্কেটের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়েছে। দেখুন, প্রশ্নচিহ্নটা ছিল আগে থেকেই, সেটিকে ভালোভাবে প্রকট আকারে বের করে দিল এই সার্ভে। আমরা জানবো এবং বুঝবো যে সেটি কি। একটা গ্লোবাল সার্ভে রিপোর্ট, সেই রিপোর্টে দালাল স্ট্রিটকে আহ, চিন্তা করতে বাধ্য করছে। বিশ্বের তাবড় তাবড় যারা গ্লোবাল ইনভেস্টর বা ফিনান্সিয়াল যারা জায়ান্ট, তারা ইন্ডিয়ার কাছ থেকে মুখ সরিয়ে দিচ্ছে। এই যে গ্লোবাল ক্যাপিটালের গন্তব্য ভারতবর্ষ ছেড়ে কিন্তু অন্য জায়গা হচ্ছে, এমনকি চায়না ছেড়েও অন্য জায়গা হচ্ছে। এটা বেশ কয়েকদিন থেকে আমরা যদি এফআইআই এর ডাটা দেখি, তাহলে কিন্তু আমরা জানি যে এফআইরা ক্রমাগত সেল করছে এবং ভারতবর্ষ থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কোথায় যাচ্ছে, কেনই বা যাচ্ছে, তাদের ফেরত আসার সম্ভাবনা কি আছে, এইগুলো আমাদের জানা দরকার। আমরা ডিআইদের উপরে ভরসা করে কিন্তু দাঁড়িয়ে রয়েছি এবং ক্রমাগত ডিআইরা ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে সাপোর্ট করে চলেছে, ক্রমাগত কিনে চলেছে। আমরা নিয়মিত ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডসে, সেখান থেকে টাকা আসুক, অন্য জায়গা থেকে রিটেলাররাও কিন্তু ইনভেস্ট করতে শিখে গেছেন করোনার পর থেকে। সব মিলিয়ে তারা কিন্তু টাকা ঢোকাচ্ছেন মার্কেটে। কিন্তু এই অবস্থাতে যদি এফআইরা ঢুকতেন, তাহলে কিন্তু এর মেজাজটা, মার্কেটের চলনটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত। এখন কি এফআইদের আবার ফেরত আসার সম্ভাবনা আছে? তারা টাকা তুলে নিয়েই বা যাচ্ছেন কেন, আর কোথায় বা যাচ্ছেন, সেখানে আমাদের কিছু ভবিষ্যৎ রয়েছে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন কি ঘটনা ঘটেছে। রয়টার্সে একটি নিউজ প্রকাশিত হয়েছে এবং তাতে এই ঘটনাটি আমি পড়ছিলাম এবং আমার পড়ে মনে হলো যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো কে সার্ভে করেছে? দুটো বড় বড় সংস্থা সার্ভে করছে। আমি বলে রাখি এখানে যে দেখুন, এশিয়ার দুটি বড় ফিনান্সিয়াল যদি ডেস্টিনেশন বলেন এফআইদের জন্য, তাহলে কিন্তু চায়না রয়েছে, ইন্ডিয়া রয়েছে। তো এই জায়গা থেকে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। 5 বছর 6 বছর আগেও কিন্তু চায়নাতে তারা এসেছেন, কিন্তু এখন তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে খুব অনায়াসে চলে যাচ্ছেন কোথায়? সাউথ কোরিয়া। এই যে দক্ষিণ কোরিয়াতে তারা কিন্তু বাসা বাঁধছে, তারা কিন্তু ভাবছে। এবং এই জিনিসটা জানলাম কি করে, জানা যাবে কি করে? না, যে দুটো সংস্থা, সেটি হচ্ছে ASIFMA, এশিয়ান সিকিউরিটিজ ইন্ডাস্ট্রি অ্যান্ড ফিনান্সিয়াল মার্কেটস অ্যাসোসিয়েশন, এবং KPMG, অর্থাৎ ক্লাইনভেল্ড পিট মারউইক ডেলার। তো এই সংস্থা দুটি 34টা বড় বড় ফার্মের মতামত নিয়েছেন, বড় বড় ফার্মের, এবং মতামত নিয়ে সেখান থেকে যে নির্যাস বেরিয়েছে, তাতে এই ফরেন ক্যাপিটালগুলো তারা কিন্তু ইন্ডিয়া থেকে শিফট হওয়ার কথা বলছেন। তারা ইন্টারেস্ট প্রকাশ করছেন না, ডাইরেক্ট হয়তো বলছেন না, কিন্তু তারা বলছেন যে ইন্ডিয়াতে এই আমাদের সমস্যা রয়েছে, এই হচ্ছে। তার মানে তারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং ডেটা তাই বলছে। তারা তার পরিবর্তে সাউথ কোরিয়ার নাম বলছেন, যে সাউথ কোরিয়াতে এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট নেই। তাহলে এই বিশ্ব অর্থনীতিতে যে জিওপলিটিক্যাল ইস্যু যে চলছে এবং যে অস্থিরতা রয়েছে, এই অস্থিরতার সময়ে আমাদের অর্থনীতিতেও কিন্তু, গ্লোবাল অর্থনীতিতেও কিন্তু একটা বড় সড় কাঠামোগত পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্ট্রাকচারাল শিফট একে বলা যেতে পারে। তা কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই সার্ভে থেকে। তো এই সার্ভেগুলো কি হচ্ছে না, যে দেখুন, সিঙ্গাপুর কিন্তু একটা ভালো জায়গাতে আছে। সিঙ্গাপুর কিন্তু একটা নিরপেক্ষ অবস্থান সর্বদাই করেন এবং সেখানে কিন্তু তার নিজস্ব আকর্ষণ রয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার যে বন্ড ইন্ডেক্সে মার্কেটটাকে, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার মার্কেটটাকে বন্ড ইন্ডেক্সে কিন্তু অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছে বিদেশি ইনভেস্টাররা। তারা মনে করছেন যে সেই ইন্ডেক্সে তারা ঢুকবে এবং এখানে একটা ভালো অগ্রগতি কিন্তু আমরা আশা করতে পারি। এই জন্যই কিন্তু তারা ওর প্রতি ঝুঁকছেন। এবারে যদি একটু মন দিয়ে দেখেন যে এখানে কি হতে পারে, আমাদের নিফটি 50-র উপরে কি প্রভাব পড়তে পারে, বা মার্কেটের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে, তাহলে একটা আমাদের ডেটা সে কথা বলবে। আমি আপনাদেরকে চার্ট দেখাবো যে সাউথ কোরিয়ার
এবং আমরা আমাদের মার্কেট থেকে যখন থেকে অনেক দিন আগে থেকে বেরিয়েছি, আমি লেটেস্ট হাই থেকে দেখাবো যে যখন মার্কেট আমাদের পড়ছে সেই সময়ে, যে আপনি মনে করতে পারেন যে ডিসেম্বর 2025, জানুয়ারি 2026, সেখান থেকে টপ লাগিয়ে মার্কেট নিচের দিকে নামছে। সেই সময় সাউথ কোরিয়া কি বলছে, সাউথ কোরিয়ার ইন্ডেক্স সেই সময় কি বলছে, আমি খুব বেশি ডিটেলে যাব না, কিন্তু আপনাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। তো কোন সেক্টরগুলো প্রভাবিত হতে পারে? বিগ সেক্টরগুলোতে, অর্থাৎ ফিনান্সিয়াল, যেটাকে বলা হয় বিএফএসআই, অর্থাৎ বি মানে হচ্ছে ব্যাংকিং, আর আপনার এফএস তার মানে হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিসেস, এবং আই মানে হচ্ছে ইন্স্যুরেন্স। এই সেক্টরগুলোতে বড় বড় টাকা কিন্তু সবসময় লেগে থাকতো। যারা বিগ জায়ান্টস তারা কিন্তু এগুলোতে ইনভেস্ট করতেন এবং মার্কেটকে ধরে রাখতেন, তারা রেগুলেট করতেন, কন্ট্রোল করতেন, ইত্যাদি করতেন। ইন্ডিয়াতে কিন্তু ব্যবসার সুযোগ সুবিধা রয়েছে, এমন নয় যে ইন্ডিয়াতে সুযোগ সুবিধা নেই। ইন্ডিয়াতে সুযোগ সুবিধা রয়েছে, রেগুলেটরি কন্ডিশনসগুলো তাদের বিপক্ষে যাচ্ছে। কারণ কেবলমাত্র মার্কেট কিন্তু সুযোগ আছে এর উপরেই নির্ভর করে কিন্তু আর বিশ্বের মার্কেট, মানে বিশ্বের বড় বড় সংস্থা যারা যারা পয়সা লাগাবেন তারা কিন্তু নির্ভর করছেন না। তার পরিবর্তে যেখানে সরলতা রয়েছে, যেখানে সুযোগ রয়েছে, যেখানে এত খিচিবিচি নেই, সেই জায়গাটাতে কিন্তু তারা প্রেফার করছেন। তো আমাদের নিয়ম কানুনে কিছু গোলমাল হয়েছে, এর আগেও অনেক ভিডিওতে আপনারা শুনেছেন এবং আপনারা হয়তো জানেনও যে আমাদের কিছু সরকারি নিয়ম কানুন রয়েছে, যার ফলে ফার্মগুলোর আমাদের এখানে যে তাদের ব্যবসা এক্সপানশনের উৎসাহ কিন্তু হারিয়ে ফেলছেন। যদি একই দিক থেকে যদি 1 বছরের ডেটা সাউথ কোরিয়াতে দেখেন, তাহলে সেখানে এক্সপানশন, অর্থাৎ ব্যবসা এক্সপানশনের যে ইন্টারেস্ট, সেখানে 21% থেকে 50% পৌঁছে গেছে। ইন্ডিয়ার ক্ষেত্রে এই ডেটাটা কিন্তু কমেছে। কেন সাউথ কোরিয়া? কারণ সাউথ কোরিয়াতে হচ্ছে হিস্টোরিক্যালি কিন্তু আন্ডার ভ্যালুড একটা জায়গা। এখানে সরকার এবারে কিন্তু তাদের সরকার একটা ইকোনমিকে সবারই সামনে খুলে দেওয়ার একটা ব্যবস্থা করছেন। বিশেষ করে ওয়ার্ল্ড গভর্নমেন্ট বন্ড ইন্ডেক্স, অর্থাৎ WGBI, এতে একটা অন্তর্ভুক্তির চেষ্টা চলছে ওদের মার্কেটকে। বন্ড মার্কেট এবং ইকুইটি মার্কেটে একটা কিন্তু ফ্লো আসতে পারে, বড় ফ্লো আসার সম্ভাবনা দেখা গেছে, এবং সেই জন্যই এফআইরা কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছেন সাউথ কোরিয়ার মার্কেটের জন্য। তুলনামূলকভাবে ইন্ডিয়া পিছিয়ে কেন? কারণ ইন্ডিয়াতে দেখুন ইজ অফ ডুইং বিজনেসের যে র্যাঙ্কিং, সেখানে কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে। তাহলেও অপারেশনাল ফ্রিকশন, তারপরে মনে করুন লোকাল রুলস, কেওয়াইসি নর্মস ইত্যাদি, এবং এনডিএফ অর্থাৎ নন ডেলিভারেবল ফরওয়ার্ডস, এইগুলো রেস্ট্রিকশনের কারণে এই ফার্মগুলো কী করছে না, বিপদে পড়েছে। সুতরাং এই ফার্মগুলো বলছে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, ট্যাক্স ইত্যাদি বহু রকম ধরনের ঝামেলার জন্য তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে কি করছে, টাকাগুলো সরিয়ে নিচ্ছে। এবার একটু আগেই আপনাদেরকে বললাম যে প্রভাবটা কেমন পড়তে পারে। কারণ বড় বড় যে প্রাতিষ্ঠানিক, অর্থাৎ এফআইআই যারা রয়েছে, তারা কিসে বিনিয়োগ করতেন? মেনলি তাদের বিনিয়োগ ছিল বড় বড় ব্যাংকিং সেক্টরে, এবং সেখান থেকে যদি তারা হাত গুটিয়ে নেন তাহলে কিন্তু নিফটি 50-তে তার প্রভাব পড়তে পারে। একটা কথা খুব পরিষ্কার করে বলে দেওয়া উচিত, দেখুন গ্লোবাল জায়ান্টসরা যদি সতর্ক হন তাহলে লোকাল সেন্টিমেন্টও কিন্তু দুর্বল হতে বাধ্য, স্বাভাবিক এটা। তাহলে এটি কিন্তু ভারতীয় মার্কেটের ক্ষেত্রে একটা সতর্কবার্তা। অলরেডি বহু টাইম আমরা পেরিয়ে এসেছি, ডিআইরা আপ্রাণভাবে চেষ্টা করছেন এবং আমরা আপ্রাণভাবে চেষ্টা করছি। আগেকার মতো পরিস্থিতি আমাদের নেই, আমরা যথেষ্ট সবল, কিন্তু তবুও এরা যদি আবার প্রত্যাবর্তন করতেন তাহলে মার্কেটের হাওয়া আলাদা হতো, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। তো সেটা কিছুটা দোলাচালে থেকে গেল এই সার্ভের পর। এমন নয় যে তারা আসবেন না এমন নয়, সেখানে স্পষ্ট কিছু নেই, কিন্তু ভারতের প্রতি একটি অনীহা সেই সার্ভেতে দেখা গেছে এবং সেটি পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। সুতরাং এই যে ইনফ্লো, এফআইআইদের টাকার ইনফ্লোটা ভারতীয় মার্কেটে কতখানি আসবে, সেখানে কিন্তু একটা মন্থর গতি সাময়িকভাবে কিন্তু একটা আসতেই পারে, সেটা কিন্তু স্বাভাবিক। কারণ লার্জ ক্যাপে বিদেশি পুঁজি বেশি ছিল, তাহলে লার্জ ক্যাপে কিন্তু একটা আমরা কনসলিডেশন দেখতে পারি, একটা ছোট মৃদু বিয়ারেজ দেখতে পারি, এবং আস্তে আস্তে যখন ভারতীয় রেগুলেটরি মানে আমি কি বলবো যে নীতিগুলো, সেগুলো যদি একটু ঠিকঠাক দিকে এগোয়, মানে তাদের জন্য ঠিকঠাক দিকে এগোয়, এবং তারা যদি আবার আসার চেষ্টা করে, তখন কিন্তু ধীরে ধীরে সেখান থেকে তারা ফেরত আসতে পারে।
তো চলুন এক এক করে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা মন দিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন, প্রথমেই এই খবরটি আমি যেখান থেকে পেয়েছি আপনাদের সেটি দেখানো উচিত। দেখুন, রয়টার্সে এই নিউজ আমি পেয়েছি। দ্বিতীয় নম্বরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটি হচ্ছে আমাদের মার্কেটটাকে একবার দেখাই। দেখতেই পাচ্ছেন চোখের সামনে আমি কি দেখাচ্ছি তাকিয়ে দেখুন। এখানে আমার ইন্ডিকেটর যতই আপনার মে 2025-এ 22 সিগন্যাল দিক না কেন, মান্থলি ক্যান্ডেলে আমরা দেখার চেষ্টা করছি, এর সাপেক্ষে আমরা বিচার করছি না। আমি যাচ্ছি ডিসেম্বর 2025। আমরা যদি নিফটিকে ভালো করে দেখেন তাহলে দেখবেন ডিসেম্বর 2025-এ সে কিন্তু বা 26-এ সে টপ করে দেওয়ার পর নিচের দিকে গেছে এবং সেই মাসটি কিন্তু এই মাসটি, এখান থেকে যদি আপনি দেখুন যে একটা ব্রেকআউট ঘটেছে এবং কি বৃদ্ধি হয়েছে, এখানে আপনি কিন্তু অবশ্যই জানবেন যে মোর দ্যান 100% এখানে মুভমেন্ট হয়েছে। তাহলে যখন ভারতীয় মার্কেট যখন ডাউন হচ্ছে তখন কিন্তু সাউথ কোরিয়ার মার্কেট কিন্তু আকাশচুম্বী হচ্ছে। তাহলে এখান থেকেও আজকে যে সার্ভেটা হয়েছে, যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু কোনো না কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এবং তা কি দেখুন এখানে কী ধরনের বৃদ্ধি সাউথ কোরিয়ান মার্কেটে কিন্তু দেখা গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এই যে কথাটা সার্ভেটা এসেছে, সেই সার্ভেটা কিন্তু শুধু নয়, সেই সার্ভেটার পিছনে কিন্তু যথেষ্ট কারণ রয়েছে। এবারে কয়েকটা প্রশ্ন স্বাভাবিকভাবে ভিডিও শেষ প্রান্তে এসে আমি আপনাদেরকে করতে চাই, আপনারা সেগুলো মন দিয়ে শুনুন। এই পুরো ঘটনাতে আপনার কি মনে হচ্ছে আপনি সেটা একটু ভাবুন এবং কমেন্টে লিখুন। দ্বিতীয় নাম্বার, বিদেশি যে সমস্ত ফিনান্সিয়াল ফার্মগুলো রয়েছে তারা এই তারা কি এই মার্কেটে তাদের যে সতর্কতা, তারা কি ইন্ডিয়ার যে দীর্ঘমেয়াদী উপরের দিকে যাওয়ার প্রবণতা মার্কেটের, সেটাকে থামিয়ে দিতে পারবে? আপনি কি মনে করেন? সেটা স্লথ হতে পারে, ধীরে ধীরে হতে পারে, কিন্তু সেটাকে পুরো থামিয়ে দিতে পারে। আপনি কি মনে করছেন? তৃতীয় নাম্বার, সাউথ কোরিয়ার এই যে উত্থান, সেটা কি নিফটিকে একটা বড় ধাক্কা দেবে? একই রকম কাছাকাছি দুটি প্রশ্ন। আর চতুর্থ নাম্বার, আপনি নিজে লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের উপরে ভরসা রাখতে পারছেন না? তাদের ক্যাশ ফ্লো নির্ভর যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ, সেই সেক্টরে কি বেশি ভরসা রাখছেন বা রাখবেন লার্জ ক্যাপের তুলনায়? আপনি কি মনে করছেন? আজকের এই নিফটি অ্যানালিসিস, আমি জানি না এই ভিডিওটি কবে দেবো, আমি 30 তারিখের অর্থাৎ 1 জুলাইয়ের জন্য যে নিফটি অ্যানালিসিস ভিডিও করেছি, সেখানে আজকের দিনই আমরা দেখেছেন যে লার্জ ক্যাপ থেকে একটু দুর্বল গুটিয়ে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কেনাকাটা হচ্ছে। তার মানে এখান থেকে ইঙ্গিত তা নয়, মাঝে মধ্যে এরকম ধরনের ঘটনা দেখা যায়। তাহলে আপনি কি একটু কম্প্যারিজন করবেন এই ইন্ডেক্সগুলোকে নিয়ে, যে মিড ক্যাপ কেমন রেজাল্ট করলো, স্মল ক্যাপ কেমন রেজাল্ট করলো এবং নিফটি 50 কেমন রেজাল্ট করলো বা নেক্সট 50 কেমন রেজাল্ট করলো এই মাসে, বা কেমন করছে, কোন পজিশনে রয়েছে, তাহলে হয়তো আপনি একটা দিশা পেতে পারেন। যেহেতু আমি ইনভেস্টমেন্টের কোনো রকম ধরনের আমি আপনাদেরকে মন্তব্য করছি না, কিন্তু এই প্রশ্নগুলোকে রেখে এবং আলোচনাকে রেখে আমি ভিডিওটি শেষ করছি। আজকে ভিডিও পর্যন্তই। নমস্কার।